ভোট আসছে, প্রচার শুরু হয়ে গিয়েছে, লোকসভা ভোটের প্রচারে এক এক রকম রণনীতি আছে। প্রচার রাস্তায় নেমে প্রচার হবে সোশ্যাল মিডিয়ায়। তো তৃণমূল সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার করবো, এই দেখুন তৃণমূলের প্রচারের ভিডিও দেখুন। সোশ্যাল মিডিয়ায় প্রচার তৃণমূলের কিভাবে হবে প্রচার? মন কি বাতের জায়গায়, প্রধানমন্ত্রীর মন কি বাতের জায়গায় এবার লোকসভায় তৃণমূলের প্রচারের লাইন হলো জন কি বাত। এই জন কি বাত ঠিক কি, প্রচারে ধারা কি রকম, কিভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হবে, এই জন কি বাত ঠিক কি? আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির রয়েছেন, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, জন কি বাত, আমরা তো এতদিন মন কি বাত শুনে এসেছি, তৃণমূলের এই জন কি বাত কি? দেখো, জন কি বাত বলতে তারা বোঝাতে চাইছেন যে জনতার যে ইস্যু, জনতাকে যে ধরনের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেই ইস্যুর কথা তারা এর আগে বিভিন্ন জায়গায় সভা সমিতি মিছিল করে বারবার ধরে উল্লেখ করেছেন। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখতে গিয়েও তার কথা উঠে এসেছে। যেহেতু লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একদিকে হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা, অন্যদিকে কি উন্নয়ন তারা করেছেন সেই ইস্যুকে সামনে রেখে তারা ভোটের প্রচারে যেতে চাইছেন, সেখানে তারা তথ্য পরিসংখ্যান তুলে ধরে যে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কোন কোন অসুবিধার বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা করতে পারেননি বলে তৃণমূল কংগ্রেস যে অভিযোগগুলো তুলছে সেই ইস্যুগুলোকে সামনে রেখে তারা প্রচারে যাবে। এবার যে সোশ্যাল মিডিয়াতে প্রচারের ক্ষেত্রে এখন যে কোনো রাজনৈতিক দলই ভীষণ জোর দিচ্ছে এবং সে কারণেই এই ওয়েব সিরিজের আকারে বিভিন্ন ভিডিও এপিসোড তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের। আজকে থেকে এই জন কি বাত, যা দিয়ে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়াতে তাদের যে প্রচার সেই প্রচার শুরু করে দিতে চললো। জন কি বাতের আজকে প্রথম এপিসোড তারা যেটা রেখেছেন সেখানে তারা রাখছেন হচ্ছে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বকে। তারা বলছেন যে কর্মসংস্থান হয়নি, বলা হয়েছিল যে প্রত্যেক বছরে 2 কোটি করে চাকরি হবে, সেই চাকরি দেওয়া হয়নি এবং তার বিভিন্ন তথ্য পরিসংখ্যান তুলে ধরে এই ভিডিও তারা বানিয়েছেন এবং সেগুলোকে নিয়ে তারা প্রচার করছেন। এবং তৃণমূল সূত্রের খবর আগামী কয়েকদিন লাগাতার এই ধরনের একাধিক ভিডিও তারা রাখবেন এবং তা নিয়ে তাদের এই প্রচারের পর্ব চালিয়ে যাবেন। যেহেতু সমস্ত জায়গাতে বড় বড় সভা মিছিল এখনো পর্যন্ত শুরু করা যায়নি, তবে লোকসভা নির্বাচনে যেহেতু ঢাকে কাঠি কার্যত পড়ে গিয়েছে বলাই চলে, তাই প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই জন কি বাত এই এপিসোডকে হাতিয়ার করেই লোকসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু করে দিল তৃণমূল। আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটা হলো যে যেহেতু INDI এর একজন শরিক তৃণমূল, সেক্ষেত্রে এই যে জন কি বাত যে ভিডিও আমরা দেখছি, এই ভিডিওয়ে বাংলাকে প্রাধান্য দেওয়া হয়েছে, বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হয়েছে, কিন্তু এটাকে কি সর্বভারতীয় স্তরে নিয়ে যাওয়ার কোনো রকম কোনো পরিকল্পনা রয়েছে তৃণমূলের? দেখো, প্রথমত হচ্ছে যে ইন্ডিয়া যে জোটের কথা বলা হচ্ছে তাদের একটা প্রচার কমিটি তৈরি করা হয়েছে। তারা বিভিন্ন ক্যাম্পেইনের জন্য কোথায় কোথায় প্রচার করবেন তার একটা তালিকা ইতিমধ্যে তৈরি হচ্ছে। সূত্রের খবর চলতি মাসের শেষে নাগপুরে তাদের সভা হওয়ারও কথা রয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তারাও বিভিন্ন ধরনের এপিসোডকে তারা আনবেন, তবে সেক্ষেত্রে জোটের ক্ষেত্রে প্রাধান্য বেশি থাকবে। যেহেতু এই রাজ্যের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, বা অতীতে দেখতে পাওয়া গিয়েছিল অন্তত 2021-এ বিজেপি বাম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছিল, ফলে ধরে নেওয়াই হচ্ছে যে এখানে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত সর্বাধিক আসনে, যদি কংগ্রেসের সঙ্গে জোটের রাস্তা খোলাও রাখা যায়, সর্বাধিক আসনে তৃণমূল কংগ্রেস লড়াই করতে চলেছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের কিন্তু প্রচারের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। ফলে আপাতত যে প্রচার যেটা চলছে সেটা তৃণমূল কংগ্রেস এখানে তো করছি, তবে যেহেতু সোশ্যাল মিডিয়ার প্রচার, ফলে এর একটা বিস্তৃতি প্যান ইন্ডিয়া বা গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতেই মানুষ বা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে পাবেন, যে কারণে সোশ্যাল মিডিয়া প্রচারে এখন সর্বাধিক জোর। ফলে আলাদা করে জোট বা ইন্ডিয়ার ক্ষেত্রে প্রচারের কথা উল্লেখ না করা থাকলেও এই প্রচার সর্বত্রভাবে তৃণমূল কংগ্রেস সব জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে হাতিয়ার করছে এবং এই জন কি বাতের মতো নামকে হাতিয়ার করে তারা এগোতে চাইছে। ধন্যবাদ আবির। কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র, কি বলছেন এই নতুন প্রচার কৌশল নিয়ে? সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা অপরিহার্য অঙ্গ এবং কমিউনিকেশনের একটা মাধ্যম। সোশ্যাল মিডিয়ায় যে প্রচার, তার নানা আঙ্গিকে প্রচার, নানা উদ্ভাবনী শক্তিতে নানা ধরনের নতুনত্ব আনা, বৈচিত্র্য আনা, তো সেগুলো সমস্ত রকম সম্ভাবনাগুলো নিয়েই নতুন নতুন পদ্ধতিতে, নতুন নতুন ধারায় এই প্রচারগুলো হবে। এক দেশ এক ভোট, তা নিয়ে
প্রতিবাদ চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক দেশ এক ভোট কিভাবে হবে তার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির যিনি প্রধান তাকেই চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছেন এক দেশ এক ভোট কমিটির চেয়ারম্যানকে চিঠিতে প্রশ্ন তুলেছেন, এক দেশ এক ভোট বলতে কি বোঝানো হচ্ছে? ভারতীয় সংবিধান কি এক দেশ এক ভোটে মান্যতা দেয়? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে একই সঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট? এক একটা স্টেটে এক একটা রিজিয়নাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়। কেউ স্টেবল গভর্নমেন্ট পায়, কেউ পায় না। কোথাও মেজরিটি হয়, কোথাও মাইনরিটি হয়। অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে। আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। I will request the Election Commission to see it very sincerely that if one India, one nation, one election, it happens. Of course, I appreciate the language, but I don't appreciate in a practical sense, because it is not possible, it is not acceptable, and it is not correct from the point of federal structure point of view. পাহাড়ে এখন কনকনে ঠান্ডা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যত সময় যাচ্ছে আরো হিমাঙ্কের নিচে চলে যাচ্ছে তাপমাত্রা। কখনো পর্যন্ত বরফ পড়বে কি তাই পর্যটকরা খুশি, কিন্তু পাহাড়ের রাজনীতির উত্তাপ চড়ছে। তার কারণ করসঙ্গের বিধায়কের বক্তব্য। করসঙ্গের বিধায়ক বিশ্বপ্রসাদ শর্মা ক্ষোভ প্রকাশ করছেন। রাজু বিস্তা দার্জিলিং এর সাংসদ, কিন্তু রাজু বিস্তা তো মণিপুরের। বহিরাগত কাউকে এবার যদি প্রার্থী করা হয় তাহলে বিশ্বপ্রসাদ শর্মা মেনে নেবেন না দাবি করছেন। বিশ্বপ্রসাদ শর্মা বহিরাগত প্রার্থী যদি আনা হয় তাহলে, বারবার বলছেন অবশ্য বিশ্বপ্রসাদ শর্মা যে তিনি পার্টির মধ্যেই আছেন, দলের মধ্যেই আছেন, দলের সব কথা মেনে চলবেন, শুধুই একটা জায়গায় ছাড়া বহিরাগত কাউকে যদি প্রার্থী করা হয় তিনি মেনে নেবেন না, বরং বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন দেবেন। হুঁশিয়ারি দিচ্ছেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তাহলে কি দলের মধ্যে থেকেই বিদ্রোহ ঘোষণা করছেন? তার বক্তব্যতে সেরকমই ইঙ্গিত। শুনুন বিষ্ণুপ্রসাদ শর্মার বক্তব্য। আমি তো পার্টিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি আমি পার্টির বিরুদ্ধে নাই। পার্টি যদি দার্জিলিং জেলা থেকে যে কেউ একটা ভালো লোককে ওঠায় তো আমি ওই ক্যান্ডিডেটের পক্ষে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। কিন্তু এবারও যদি বহিরাগত ক্যান্ডিডেট পাঠানো হবে তখন আমি পার্টি ছাড়বো না, পার্টিতেই থাকবো। পার্টিতেই থেকে আমি সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করব। যদি বর্তমানে যে সাংসদ আছেন তার বিরুদ্ধে আপনি জানাবেন? যে কোনো এই বক্তব্যে যখন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কানে গেল, পাল্টা চ্যালেঞ্জ করলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতি, অর্থাৎ এই রাজ্যে কোনো বিধায়ক যদি এই ধরনের বক্তব্য পেশ করেন কোনো জায়গায় তাহলে সে দায়িত্ব তাকে নিতে হবে, তাকে তো তা নিয়ে কথা বলতেই হবে। বিজেপির ভিতরেই যদি বিদ্রোহ হয় তাহলে তো তাকে মুখ খুলতেই হবে। পাল্টা চ্যালেঞ্জ করলেন যে সুকান্ত মজুমদার। কি বললেন, কি তার চ্যালেঞ্জ শুনুন। উনি নির্দল হিসেবে দাঁড়ালে পরে পার্টি তখন পার্টির নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। দাঁড়ান, আমরাও দেখি কত ভোট পান উনি। উনি নির্দল হিসেবে দাঁড়ালে পরে পার্টি তখন পার্টির নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। দাঁড়ান, আমরাও দেখি কত ভোট পান উনি। মুশকিল হচ্ছে তিনি যখন বলছেন যে পার্টির বিরুদ্ধে যদি দাঁড়ান বিষ্ণুপ্রসাদ শর্মা তাহলে কত ভোট পান দেখে নেবেন, পার্টি তার সিদ্ধান্ত জানাবে। এটা শোনার পর বিষ্ণুপ্রসাদ শর্মা আবার বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলেছেন ভোকাল ফর লোকাল, তো তিনি তো লোকাল স্থানীয় মানুষদের আবেগের কথাই বলেছেন। কোট আনকোট বলতে চেয়েছেন পাহাড় যেন তার নিজের ছেলেকেই চায়। শুনুন। এই বক্তব্যের উপরে আমি একটাই কথা বলতে পারি, আমি তো আমাদের প্রধানমন্ত্রী যে একটা নারা দিয়েছেন
ভোকাল ফর লোকাল, তা নিয়ে আমি লোকাল ক্যান্ডিডেটের কথা বলতেছি। আমি পার্টির প্রেসিডেন্টের বিরুদ্ধে নাই, কিন্তু আমি লোকালের জন্য বলতে, লোকাল আমাকে দিতে হবে আমি বলিনি তো। যে কোনো একটা এখানকার লোকালকে দেন, আমি জিতাবো, আমি ওনার জন্য ফাইট করব। কিন্তু বারবার আপনারা যখন বাইরের দিচ্ছেন, তখন বাধ্য হয় আমাকে সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে নমিনেশন ফাইল করতে হবে, আর এটা করব। আমি আমার সিদ্ধান্ত থেকে কোনোদিন ব্যাক করি না, কোনো রেকর্ড নাই আজকে অবধি। বাঙালির অন্যতম পছন্দের উইকেন্ড ডেস্টিনেশন দীঘা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর দীঘায় যাওয়া মানেই হচ্ছে সামুদ্রিক মাছ, কাঁকড়া, জমিয়ে খাওয়া দাওয়া। যা খাচ্ছেন সব পেটে সইছে তো? না, সব সময় পেটে সইছে না। তার মানে যে খাবার আপনাকে দেওয়া হচ্ছে সব সময় তা ঠিকঠাক গুণগত মান মেনটেন করে দেওয়া হচ্ছে না। খাদ্য সুরক্ষা দপ্তর আজ অভিযান চালালো দীঘার বিভিন্ন হোটেলে। দেখুন এবার কি হলো। 2023-এর 20 সেপ্টেম্বর এটা শেষ, ইউজড বাই এত তারিখ পর্যন্ত করা যায়। এখন বিলটা কি এখানে আমরা লেভেল দেখে নিচ্ছি আর বিল আপনি দেখাচ্ছেন? এগুলো রাখুন, এটা কি আপনার যুক্তি মানতে হবে নাকি? আপনার এখানে আছে, আপনার এখানে ইউজ হচ্ছে সবসময়, আর আপনি বলছেন যে এটা ইউজ করা হচ্ছে, কোনো ঢাকা দেননি, জল পড়ছে, এগুলোই খাবেন, এগুলো এসে জল পড়বে, কি অবস্থায় আছে এগুলো? এগুলো তুলুন, এই যে ফর্ম ফিল আপ করুন, তুলুন। ঘুগনি, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল কালার একটা কি লেখা আছে, এগুলো ছবি তুলুন, এইসব মানে যা তা। প্রতিনিধি পঙ্কজ আমার সঙ্গে রয়েছেন। পঙ্কজ, এই যে হোটেলগুলোয় আজ খাদ্য দপ্তরের আধিকারিকরা গেলেন, সেখানে কি পেলেন আসলে? দেখো অতটা একেবারেই খাদ্য দপ্তরে, যেখানে নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা আজকে অভিযান চালিয়ে প্রায় 10টি হোটেলের খাবারের বাসি খাবার এবং তারা যে গুণগত মান নেই সেই সমস্ত খাবারগুলিকে ডাস্টবিনে ফেলায়। কারণ যেখানে পর্যটন শহর দীঘা, সৈকত নগরী সুন্দরী দীঘা, সেই দীঘাতেই কিন্তু পর্যটকেরা আসে, সেখানে হোটেলগুলিতে খাওয়ার দাওয়ার ভালো মজা করে খাওয়া দাওয়া করে। সেক্ষেত্রে অভিযোগ, যেখানে যে কোনো এক পর্যটক এই হোটেলগুলি, যেখানে অমরাবতী পার্ক রয়েছে, সেই পার্কের একটি হোটেলের নামে তারা অভিযোগ করেছে খাদ্য সুরক্ষা দপ্তরে। সেই মোতাবেক কিন্তু আজকে কি হয়েছে, নন্দীগ্রাম জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা অভিযান চালিয়ে সেই হোটেলটিকে, শুধু সেই হোটেল নয়, সে একই সঙ্গে প্রায় 10টি হোটেলকে আইনি নোটিশ ধরিয়েছেন, যেখানে কারো রয়েছে খাদ্য সুরক্ষা দপ্তরে, যেখানে বিনা অনুমতিতে তারা রান্না বান্না করে খাওয়াচ্ছেন পর্যটকদেরকে। এছাড়াও যে গুণগত মান নেই, সেই ক্ষেত্রে তারা ডিপ ফ্রিজেও বিভিন্ন ধরনের বাসি মাল, বাসি খাওয়ার তারা কিন্তু ফেলে ডাস্টবিনে ফেলায়। সেক্ষেত্রে যেখানে সরগোল শুরু হয়ে যায়, যেখানে সৈকত নগরী সুন্দরী দীঘাতে আসা পর্যটক সহ এলাকার মানুষ যেখানে দেখতে পায়, রীতিমতন কিন্তু তারা সরগোল পড়ে যায় সৈকত নগরী সুন্দরী দীঘায়। যেখানে নন্দীগ্রাম জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক, যেখানে বিশ্বজিৎ মান্না জানিয়েছেন যে এইরকম অভিযান চলবে রীতিমতন। আজ থেকে শুরু হয়েছে দীঘা সৈকত নগরী সুন্দরী দীঘাতে বিভিন্ন হোটেলগুলিতে তারা কিন্তু অভিযান চালাবে। সেই ক্ষেত্রে শুধু দেখা যাক যদি এইভাবে লাগাতার অভিযান চলে, তাহলে অন্তত আর ওই নিম্নমানের খাবার খেয়ে পেট খারাপ হবে না, কারো অসুস্থ হয়ে পড়বেন না কেউ। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ছে যে দীঘার অনেক হোটেল ভালো রমরমা ব্যবসা করছে, অথচ তাদের লাইসেন্স রেজিস্ট্রেশন নেই। তো তাদের আমরা আমাদের আইন অনুসারে নোটিশ ধরিয়েছি। তারা স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য তৈরি করছেন না, যে খাদ্যগুলো সাধারণ মানুষ, বিশেষ করে যারা এখানে ঘুরতে আসছেন, তারা খাচ্ছেন এবং এই কমপ্লেনও আমরা পাচ্ছি, ওরা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। তাই এই নজরদারি আমরা আগেও চালিয়েছি, চলছে এবং আগামী দিনেও এটা চলতে থাকবে।